Hello, assalamu alaikum. So, welcome to Raja Snacks Online English Language Club, RELS, first online English language club in Bangladesh. তো আমাদের মিটিং আইডি 8905665582। আমরা এই রমজান টাইমে প্রতিদিন 3টা সময় মিলিত হব ইংলিশ শেখার জন্য। আমাদের সাথে আজকে আছে মুন্না স্যার IELTS এর বাংলাদেশের আমার নিজের গুরু বলি, আমি IELTS গুরু বলি আমার। তো উনি 12 বছর ধরে আইএলটিএস পড়াচ্ছেন, সেভারাল টাইম বিভিন্ন মডিউলে ওনার 9 পাওয়া আছে এবং উনি বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট ট্রেনার্স অফ আইএলটিএস। তো আমার ওনার কাছে যে কোয়েশ্চেনটা ছিল প্রথমে, যে আমরা লিসনিং নিয়ে আলোচনা করেছি, পরের কোয়েশ্চেনটা ছিল স্যার রিডিং আমরা পড়ে বুঝি না, 1 নম্বর কোয়েশ্চেন। দ্বিতীয় নম্বর কোয়েশ্চেনটা হলো স্যার আমরা বাঙালিদের মধ্যে সবচেয়ে যে মডিউলে সবচেয়ে ভীতি কাজ করে সেটা হলো রিডিং, এবং রিডিং এ সবচেয়ে রেজাল্ট খারাপ হয় কেন, এবং এটা থেকে উত্তরের উপায় কি তা জানতে চাচ্ছিলাম। মুন্না স্যার, ওভার টু ইউ। থ্যাংক ইউ। আচ্ছা, রিডিং এ আমি একটু মূল সমস্যাটা সংক্ষেপে যদি বলি, তাহলে সমস্যাটা আসলে যে লিসেনিং আমি যে একটা প্রসঙ্গ উল্লেখ করেছিলাম সেই কনটেক্সটটা চলে এসেছে। সেটা কোনটা? সেটা হলো যে আমার যারা কোশ্চেন তৈরি করছে তারা কোশ্চেন তৈরি করার জন্য টাইম নিচ্ছে 6 to 9 মান্থস। একটু চিন্তা করে দেখেন, ক্যামব্রিজ ইউনিভার্সিটিকে আমার মনে হয় বোঝাটা একটু জরুরি। ক্যামব্রিজ ইউনিভার্সিটি হচ্ছে ওয়ার্ল্ডস ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইউনিভার্সিটিস, ঠিক আছে? এবং তাদের যে হেরিটেজ, তাদের যে ট্র্যাডিশন, তাদের যে প্রাইড অনারের জায়গাটা, সেটা কিন্তু একটু অন্যরকম। মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির কাছে যে পরিমাণ নোবেল লরিয়েট রয়েছে, পৃথিবীর হয়তো 100টা দেশে একত্র করলে এত পরিমাণ নোবেল লরিয়েট তারা পাবে না। সো ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিকেল সায়েন্স, ইকোনমিক্স, যে কোনো জায়গায় বলি, তারা কিন্তু অন্যরকম তাদের ডমিনেন্স, দাপট। আচ্ছা, এখন আমাদের আইএলটিএস এর রিডিং নিয়ে যখন বলছি, তখন এই কথাটা কি আসতেছে? সেটা হচ্ছে এরকম যে যারা 6 থেকে 9 মাস ধরে আপনার জন্য কোশ্চেন তৈরি করছে, রিডিং এর কোশ্চেন যখন তৈরি করছে, তাহলে 6 to 9 মাস তারা কি করছে? তাদের কিন্তু ব্যাপারটা এভাবে কাজ করে যে তাদের ক্যামব্রিজ ইউনিভার্সিটির ফিজিক্যাল ক্যাম্পাস কোথায়? ক্যামব্রিজ ইউকে তে। কিন্তু তাদের কিন্তু ইউএসএ, অস্ট্রেলিয়া সব জায়গাতে কি রয়েছে? তাদের টিম রয়েছে। ইউকে, ইউএসএ, অস্ট্রেলিয়া সব জায়গাতে টিম রয়েছে। এই টিমগুলোর কাজ কি? এরা বিভিন্ন রকম রিডিং ম্যাটেরিয়াল কালেক্ট করে। রিডিং ম্যাটেরিয়াল গুলা, সোর্স গুলো কোথা থেকে? বুকস, জার্নালস, ওয়েবসাইট, আর্টিকেলস, এরকম বিভিন্ন ভ্যারাইটি অফ সোর্স থেকে তারা কালেক্ট করে। সেই রিডিং ম্যাটেরিয়ালটাকে কালেক্ট করার পর সেটাকে তারা যতটুকু প্রয়োজন মডিফাই করে। কোনোটা অনেক বেশি হয় সেটাকে ছোট করে, কোনোটা বেশি ছোট হলে চেষ্টা করে নিজেরা হয়তো কিছু যোগ করলো। সাধারণত তারা ছোটই করে। আচ্ছা, কার্টেলিং এর ব্যাপারটা মূলত হয় ছোট করার পর এবং আননেসেসারি অংশ বাদ দেওয়ার পর, মডিফাই করার পর, তারপর তারা একটা যে টিম আছে, একটা বোর্ড আছে, তারা সেই একটা একাডেমিক ক্যান্ডিডেটদের জন্য 3টা প্যাসেজ, জিটি ক্যান্ডিডেটদের 3টা সেকশনের জন্য বিভিন্ন রকম ছোট বড় ম্যাটেরিয়াল গুলো, রিডিং কন্টেন্ট গুলোকে তারা নিয়ে বসে তারা কি করে? তারা নিজেদের মধ্যে আলোচনা করে যে কোন প্যাসেজের জন্য বা কোন সেকশনের জন্য কোন রিডিং কোশ্চেন ক্যাটাগরি করবে। রিডিং কোশ্চেন ক্যাটাগরিকে আপনি যদি অনেক ব্রডার আমব্রেলাতে রাখেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে রিডিং কোশ্চেন ক্যাটাগরি আপনার 10টার নিচেও বলতে পারেন। আর যদি আপনি স্ক্রুটিনাইজ করে বলেন, অনেক স্পেসিফাই করে বলেন, তাহলে আপনি আপ টু ইভেন 14, 15, 16, 17 কোশ্চেন ক্যাটাগরিও আপনি আইডেন্টিফাই করতে পারছেন। এখন তারা কি করতেছে? কোশ্চেন নিয়ে বসতেছে। এই কোশ্চেন নিয়ে বসে যেটা করছে, তারা ডিসিশন নিচ্ছে। তো ব্যাপারটা এভাবে দেখতে হবে আমাদের যে সাপোজ একাডেমিক বা জিটি দুটোর ক্ষেত্রে কথাটা এভাবে আসতেছে যে 3টা প্যাসেজকে বা 3টা সেকশনকে, এটা আমি ভেতরের কথা বলছি, ওরা অবশ্যই সমান পরিমাণ ডিফিকাল্ট করবে না। ওরা আমাদের একটা প্যাসেজ, যারা রিয়েল পরীক্ষা দিয়ে এসেছে সবাই এক বাক্যে স্বীকার করেছে যে একটা প্যাসেজ বা একটা সেকশন যথেষ্ট ইজি গোয়িং, একটা প্যাসেজ বা একটা সেকশন মোটামুটি ডিফিকাল্ট, এবং যেই ধরনের ডিফিকাল্টির সাথে তাদের একটা পরিচয় ছিল, এবং যেই ধরনের ডিফিকাল্টি তারা বাসাতে বা কোচিং সেন্টারে করতে যেও খুব বেশি যে স্ট্রংলি সেটাকে এক্সিকিউট করতে পেরেছে, পারফরমেন্স দেখাতে পেরেছে, ব্যাপারটা এরকম, মানে তাদের এক্সপিরিয়েন্সটা এরকম কিছু বলে না। তাহলে এটা হলো একটা প্যাসেজ বা সেকশন। আরেকটা প্যাসেজ বা সেকশনের অভিজ্ঞতাটাই তাদের এরকম যে তারা মানে বাসাতে রিয়েল পরীক্ষায়, মক টেস্টে
কোন সময় তারা এই ধরনের টেস্টে ভালো করেনি, মানে এই ধরনের প্যাসেজে বা সেকশনে তারা ভালো করেনি, যথেষ্ট তাদের বাজে পারফরমেন্স ছিল, এবং পরীক্ষার হলে যে তাদের কাছে মনে হয়েছে ব্যাপারটা আরো ডিফিকাল্ট ছিল। রিয়েলিটি হচ্ছে পরীক্ষার হলে আরো বেশি ডিফিকাল্ট কথাটা অলওয়েজ মানে সত্য না। অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এক্সিস্টিং যে ম্যাটেরিয়ালস গুলো আছে তার তুলনায় পরীক্ষার কোশ্চেন অনেক সময় ইজিয়ার হয়, সবচেয়ে ডিফিকাল্ট প্যাসেজ বা সেকশনটাও ইজিয়ার হয়। তাহলে কেন ক্যান্ডিডেট পারে না? ক্যান্ডিডেটের না পারার পেছনে কারণ হচ্ছে অ্যাটলিস্ট দুইটা যদি বলি। প্রথম কারণটা হচ্ছে টাইম কনস্ট্রেন্ট। পরীক্ষার হলে মানুষ 1 ঘন্টার মধ্যে পরীক্ষাটা যখন দিচ্ছে তখন তার মধ্যে, হ্যাঁ সে মক টেস্টও 1 ঘন্টায় দেয়, বাট পরীক্ষার হলে তার একটা আলাদা কনসাসনেস কাজ করে, কনসার্ন কাজ করে, তার অলরেডি 17,500 টাকা চলে যাচ্ছে, এই টেনশনটা কাজ করে। এই সবকিছু মিলে সে খুব বেশি নার্ভাস হয়ে যায়, টেন্সড হয়ে যায়। এইটার কারণে তার একটু পারফরমেন্স ফ্ল্যাকচুয়েট করার সুযোগ তৈরি হয়ে যায়। সে অনেক বেশি পারফেকশনিস্ট হয়ে যেতে চায়, সে এনশিওর করার চেষ্টা করে তার অ্যান্সারটা অবশ্যই কারেক্ট, বাট ব্যাপার ওভাবে তার ওই ক্ষেত্রে তার জন্য হয় না। আর একটা স্টাক হয়ে যাওয়ার ব্যাপারও আছে আর কি সামহাউ। এটা হচ্ছে মানে আন্ডার কনস্ট্রেন্ট, আন্ডার প্রেসার সিচুয়েশন। আরেকটা জিনিস হচ্ছে কি, যেটা আমার বক্তব্য, আমি আমার স্টুডেন্টদের সাথে সবসময় যে অভিযোগের সুরে যে কথাটা বলি সেটা এইরকম, যে আমার লাইফে আমি অনেক স্টুডেন্ট পেয়েছি যাদেরকে যখন ক্লাসে পড়াচ্ছি তারা মনে হচ্ছে যেন আমার আগেও শেষ করে দিতে পারতেছে, আমার আগেও বুঝে ফেলতে পারছে। এবং বিলিভ মি, এই স্টুডেন্ট গুলো, এই ক্যান্ডিডেটরা কোনোদিন পরীক্ষা ভালো করে না। যে ক্যান্ডিডেট গুলো টিচারের চেয়ে ভালো পারফরমেন্স দেখিয়ে ফেলে ক্লাসে, এরা কোনোদিন পরীক্ষা ভালো করে না, এদের 90% পরীক্ষা ভালো করে না। কারণ কি? কারণটা হচ্ছে এরা ক্লাসে কোনো না কোনো ভাবে 2-2 4 মেলানোর একটা চেষ্টা করে ফেলে, এবং তাদের কনসার্নটা থাকে লোকজনকে ইমপ্রেস করা, টিচারকে ইমপ্রেস করা, আশেপাশের লোকদেরকে ইমপ্রেস করা। যেটা আমাদের মধ্যে একটা মানে আমাদের মধ্যে এই হ্যাবিট আছে, একটা নেচারের একটা ইনগ্রেইনড পার্ট হচ্ছে এটা, যে আমরা একটু মানুষকে ইমপ্রেস করতে পছন্দ করি। এইটা আলটিমেটলি আমাকে ড্যামেজের মধ্যে নিয়ে যাচ্ছে, এটা আমার একটা বিশাল ক্ষতি করছে। এইটা ক্ষতিটা কিভাবে হচ্ছে পরীক্ষার হলে যে এই ক্যান্ডিডেটটা আবিষ্কার করছে যে সে তো ক্লাসে কোনো না কোনো ভাবে একটা মানে আলাদা রকম একটা মোটিভেশনে কাজ করে কিছু না কিছু পেয়েছে, কিন্তু সে অ্যানালিটিক্যাল মোডে জিনিসটা নিয়ে কাজ করেনি। পরীক্ষার হলে তাকে আসলে অ্যানালিটিক্যাল মোডে তাকে কাজ করতে হচ্ছে। তখন সে দেখছে সে কেন জানি 2-2 4 মেলাতে পারছে না। রিডিং এ আলটিমেটলি ক্যামব্রিজ ইউনিভার্সিটির বক্তব্যটা একটু দেখেন। আপনাকে যে প্যাসেজটা দেয়া হচ্ছে সেই প্যাসেজটা কোনো না কোনো বই থেকে এসেছে, ওয়েবসাইট আর্টিকেল থেকে এসেছে, ম্যাগাজিন থেকে এসেছে, ব্রোশিউর, লিফলেট, পাম্পলেট থেকে এসেছে। আপনি হয়তো ওইটাকে যখন আলাদাভাবে পড়েছেন, আপনি মনে করেন কোন একটা ম্যাগাজিনের একটা আর্টিকেল পড়েছেন, সেটা যখন পড়েছিলেন সেটা আপনি নর্মালি পড়ে গিয়েছেন, আপনি এটা কি বুঝেছেন কি বুঝেননি সেটা নিয়ে টেনশনে ছিলেন না। ওই একই ম্যাগাজিন আর্টিকেলটা যদি আপনি আইএলটিএস পরীক্ষার প্যাসেজে পান, দেখা গেল আপনি প্যাসেজটা আপনার পরিচিত, আর্টিকেলটা পরিচিত, প্যাসেজটা পরিচিত, কিন্তু আপনি পরীক্ষায় ভালো করতে পারেননি। ওই প্যাসেজের জন্য 13 কোশ্চেন ছিল, আপনি 7টা কোশ্চেনের বেশি পারেননি। কেন এটা? কারণ হচ্ছে ওই যে 6 থেকে 7 মাসের যে প্রসঙ্গটা চলে আসতেছে, যে যারা আমাদেরকে কোশ্চেনটা করছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, তারা 6 থেকে 9 মাস ধরে তারা চেষ্টা করেছে ডিফারেন্ট লেয়ারে, ডিফারেন্ট অকেশনে, ডিফারেন্ট ফেজে আপনার জন্য কোশ্চেন তৈরি করতে। মনে করেন তারা প্রথম 3 মাসে যে কোশ্চেন তৈরি করেছে, কোশ্চেনটা তৈরি করে একটা স্যাম্পল গ্রুপের উপরে এই কোশ্চেনটার উপর একটা পরীক্ষা নিয়েছিল, একটা ইভালুয়েশন অ্যাসেসমেন্ট টেস্ট নিয়েছিল। দেখা গিয়েছে সবাই খুব ভালো করেছে। এরপরে 2 মাসের মধ্যে আরেক ওই কোশ্চেনটাকে আরো মডিফাই করে আরেকটু ডিফিকাল্ট করে কোশ্চেন করেছে। তখন দেখা গিয়েছে যে ভালো করা লোকের সংখ্যা 20% কমেছে। এইটাকে আরো 2 মাস পরে, আরো 1 মাস পরে আবার আরেকটু ডিফিকাল্ট করে কোশ্চেন করেছে। ভালো পারফরমেন্স করা লোকের সংখ্যা আরো 20% কমেছে। এইভাবে তারা যখন প্রতি 9 মাসের মধ্যে, 7-8-9 মাসের মধ্যে কোশ্চেনটাকে মোটামুটি এমন একটা ডিফিকাল্ট লেভেলে নিয়ে গেল, সর্বোচ্চ 10% ক্যান্ডিডেট কি করতে পেরেছে, যে 13টা কোশ্চেনের মধ্যে 13টা কোশ্চেন পেরেছে একটা প্যাসেজের, বা একটা টেস্টেড 40 কোশ্চেন্স এর মধ্যে 40 কোশ্চেন্স পেরেছে কয়জন? সর্বোচ্চ হাইস্ট 10% ক্যান্ডিডেট। বাকি 90% ক্যান্ডিডেট আস্তে আস্তে গ্র্যাজুয়ালি তাদের পারফরমেন্স ডিক্লাইন করেছে, এবং অধিকাংশ ক্যান্ডিডেট হয়তো 5 থেকে 6 এর রেঞ্জে পারফরমেন্সটা দেখাতে পেরেছে। তখন তারা মনে খুশি তৃপ্তি, এবার তারা কোশ্চেনটা পাঠিয়ে দিয়েছে।
কোনো কোশ্চেন আফগানিস্তানে পাঠাচ্ছে, কোনোটা চায়নাতে, কোনোটা আলজেরিয়াতে, কোনোটা বাংলাদেশে, এবং তারা সারাদিন রাত তাদের কাজ হচ্ছে এরকম কোশ্চেন তৈরি করা। সো আলটিমেটলি কথাটা কি দাঁড়াচ্ছে, যে একটা লোক যখন অরিজিনাল একটা প্যাসেজ পড়ছে তখন হয়তো তার কাছে ডিফিকাল্ট অতটা মনে হয়নি, কিন্তু তার উপর যখন কোশ্চেন তৈরি করা হয়েছে সেটা তার কাছে ট্রিকি লেগেছে। কিন্তু আবার যদি আপনি ভিন্নভাবে কোশ্চেন গুলাকে দেখেন, শুধু কোশ্চেন পড়া এবং তার মিনিং বোঝা নিয়ে যদি কথা বলেন, দেখা যাচ্ছে সেটা হয়তো আপনার জন্য ডিফিকাল্ট লাগছে না। আপনি বলছেন যে আপনি কোশ্চেন বুঝতে পারছেন, আপনি কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতেছেন, কিন্তু আবার প্যাসেজের ল্যাঙ্গুয়েজ অনেকে বুঝতে পারতেছে, কিন্তু দুটোর কানেকশন কেন পারতেছে না? ওখানে চলে আসতেছে সিনোনিম, ওখানে চলে আসতেছে প্যারাফ্রেজিং এর প্রসঙ্গটা। আর আশিক স্যার যে কথাটা বলেছেন যে একেবারে অরিজিনাল কোশ্চেন যেটা, যে রিডিং এ প্যাসেজ পড়ে বুঝি না টাইপের কথা যদি বলেন, সেক্ষেত্রে একটা কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে এসএসসি, এইচএসসি বা আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট লেভেলে ইংরেজির সাথে যেভাবে পরিচয় করে দেওয়া হয়, যেই লেভেলের ইংলিশের সাথে পরিচয় করে দেওয়া হয়, মানে সরি টু সে সেটা যথেষ্ট সাফিসিয়েন্ট না আইএলস এর প্যাসেজ গুলাকে ডিল করার জন্য। আইএলস এর প্যাসেজের টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল অডিয়েন্স। তাহলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সের জন্য যে কোশ্চেন করা হচ্ছে সেটা নিশ্চয়ই আমাদের এসএসসি, এইচএসসি বা আন্ডার গ্রাজুয়েটের বাংলাদেশি অডিয়েন্সের সাথে কম্প্যাটিবল হবে, খাপ খাবে সবসময়, নিশ্চয়ই না। এইটা আমাদের জন্য একটা সমস্যা। সো আমাদের যে স্ট্যান্ডার্ডে আমরা যে প্যাসেজ গুলো পাচ্ছি, ওই স্ট্যান্ডার্ডের ইংলিশে এখনো আমরা যাই নাই। অর্থাৎ সেই লেভেলের সেন্টেন্স স্ট্রাকচার আন্ডারস্ট্যান্ডিং আমাদের তৈরি হয়নি, ভোকাবুলারি তৈরি হয়নি, সিনোনিম কানেকশন তৈরি হয়নি, কোশ্চেনে গেলে প্যারাফ্রেজিং করার মতো যে স্কিল অ্যাবিলিটি, সেটা নিয়ে আমাদের কখনো কোনো কাজ হয়নি। খেয়াল করে দেখেন বাংলাদেশের এসএসসি, এইচএসসি, ইভেন রিক্রুটমেন্ট টেস্ট গুলো তো, ব্যাংকের পরীক্ষা, জব পরীক্ষা গুলা, ইভেন হয়তো বিসিএসও, যেটা করা হচ্ছে যে কোশ্চেন গুলোকে অনেকটা স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে থ্রো করা হচ্ছে। অনেক সময় গ্রামাটিক্যাল আইটেম নিয়ে কোশ্চেন করছে, ট্রান্সলেশন করছে। আইএলস তো আপনার গ্রামার নিয়ে ডাইরেক্ট কোশ্চেন করছে না, ট্রান্সলেশন করছে না, ঠিক আছে, কোনো ওইভাবে কোনো এমসিকিউ কোশ্চেনও করছে না, এই ওয়ার্ডের মিনিং কি। তারা কোশ্চেন করছে মূলত কি, তুমি এটা পড়ে কি বুঝলাম, এটার ইনফারেন্স কি, এখানে কি বুঝাতে চেয়েছে, ঠিক আছে, এইটা সত্য না মিথ্যা। এই যে কাজগুলো তারা করছে, তারা আপনার ওই যে গিভেন যে প্যাসেজ, সেই ল্যাঙ্গুয়েজের স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে করছে। তাহলে আমাদের মূল সমস্যাটা আমরা যেটা বলছি, যে আইএলস এর প্যাসেজের যে ল্যাঙ্গুয়েজ স্ট্যান্ডার্ড, সেটার সাথে আমাদের যথেষ্ট পরিচয় নেই। সেটার সাথে আমরা কি তাহলে আমাদের ইংলিশ নিউজ পেপারের পরিচয় রয়েছে? স্বীকার করি কম বেশি রয়েছে, বাট আমরা যদি ইন্টারন্যাশনাল লেভেলের আইটেম গুলো দেখি, বিবিসি, সিএনএন বা এরকম ওয়াশিংটন পোস্ট, নিউ ইয়র্ক টাইমস এর মতো পত্রিকার ল্যাঙ্গুয়েজের কথা বলি, তাহলে আমরা বলবো অবশ্যই রয়েছে। কিন্তু এখন আপনিই বলেন, আপনি যদি নিউ ইয়র্ক টাইমস বা ওয়াশিংটন পোস্ট পড়তে যে বা বিবিসির ওয়েবসাইটে যে কোনো আর্টিকেল পড়তে যে কমফোর্টেবল ফিল না করেন, তাহলে আইএলস এর প্যাসেজে কমফোর্টেবল কেন ফিল করবেন? আর হ্যাঁ, একটা কথা এসেছে কোশ্চেন অ্যান্সার দিয়ে নিয়ে রিডিং এ, যে তাহলে কি অনেক ডিফিকাল্ট ডিফিকাল্ট ভোকাবুলারির মিনিং জানতে হচ্ছে? আপনাকে ভোকাবুলারি রেঞ্জটা বাড়াতে হচ্ছে। আপনি যত বেশি স্কোর বাড়াতে চান, আপনাকে রেঞ্জ বাড়াতে হবে, এটা সত্য কথা। কিন্তু প্রবলেমের বিষয়টা কোনটা? বিষয়টা হলো যে অনেক সময় অনেক ক্যান্ডিডেটরা কি করতেছে, সব ওয়ার্ডের মিনিং না জেনেও কিন্তু অ্যান্সার করতে পারছে। এটা আমার নিজের ক্ষেত্রে দেখেছি, অনেক সময় অনেক ওয়ার্ডের মিনিং জানি না, কিন্তু আমি কিন্তু সে কনটেক্সট থেকে, প্রেক্ষাপট থেকে, সেন্টেন্স থেকে, প্যারাগ্রাফ থেকে, প্যাসেজের থিম থেকে কোশ্চেনের অ্যান্সারটা, ওয়ার্ডের মিনিংটা আন্দাজ করতে পারতেছি, অ্যান্সারটা দিতে পারছি। এটা পসিবল হচ্ছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, এই যে আমি কথাটা বললাম, এইটার একটা গলদ ইন্টারপ্রিটেশন হয়। ওই যে থ্রি ইডিয়টস মুভিতে বলেছিল আর কি, গলদ ইন্টারপ্রিটেশন, অনেকটা ওই রকম গলদ ইন্টারপ্রিটেশন হয়ে যাচ্ছে। যে ভুল ইন্টারপ্রিটেশনটা কি, যে অনেকে ব্যাপারটাকে খুব লাইটলি নিচ্ছে, ও আচ্ছা তাহলে তো আমার ভোকাবুলারি জানার দরকারই নাই, তাইলে আমার মানে আমি আমার ভোকাবুলারি রেঞ্জ যা আছে তা যথেষ্ট, এটা দিয়ে হয়ে যাবে, আমি একটু টেকনিক্যালি ফোকাস থাকবো, বোধহয় এখানে সিনোনিম প্যারাফ্রেজিং এর একটা টেকনিক আছে যে ফেলেছি। প্রবলেমটা হচ্ছে এই কথা যারা বলছে তারা কেন জানি ভালো করতে পারছে না। এই কথাটা যারা বলছে যে ওকে আমার ভোকাবুলারি রেঞ্জ বাড়ানোর দরকার নাই, আমি ওই টেকনিক্যালি দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলবো, তারা পরীক্ষার হলে দুয়ে দুয়ে চার মিলাতে পারে না। আমি এমন ক্যান্ডিডেটদের, আমার নিজে একজন স্টুডেন্ট রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের, উনি এমন একটা সিচুয়েশন এসেছিল আমাদের একটা প্রতিষ্ঠানে মক টেস্ট দিতে, যে উনি মানে উনার শেষের দিকে রিডিং এ স্কোর আসতো 8, 8.5, 9 এরকম একটা লেভেলে।
তা আমাকে যখন বলতে আমি একটু বোকা হয়ে যেতাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে তার কিছু বলার নাই, মানে আপনাকে আর কি করতে বলবো, আপনি 8 থেকে 9 লেভেল স্কোর করতেছেন মক টেস্টে। কিন্তু এই ক্যান্ডিডেট কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষায় রিডিং এ সম্ভবত 7 বোধহয় পেয়েছিলেন, মানে ওটা হয়তো ওনার থার্ড বা ফোর্থ অ্যাটেম্প ছিল, কিন্তু সম্ভবত 6.5 বা সর্বোচ্চ 7 পেয়েছিলেন, এর বেশি পান নাই। ওনার ওভারঅল স্কোর সম্ভবত 6.5 ছিল আর কি। তো উনি কোয়ালিফাইড ক্যান্ডিডেট, একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, পাবলিক ইউনিভার্সিটি থেকে পাশ করা, মানে বিশেষায়িত থেকে। সো উনি অনেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট, কিন্তু কথাটা দেখেন মক টেস্টে তো উনি 8 থেকে 9 পাচ্ছেন, অ্যাকচুয়াল 7 এর উপরে তুলতে পারলেন না। কারণটা কি? ওই যে জিনিসগুলো এভাবে হয় না যে আপনার একটু ভোকাবুলারি রেঞ্জ, সিনোনিমের উপর ফোকাস না থাকলে আপনি কখনোই ক্ষেত্রে সেন্টেন্স স্ট্রাকচারের উপরে আপনার যদি একটা সেন্স ডেভেলপ না হয়, সেন্সিবিলিটি তৈরি না হয়, হয়তো কোনটাকে মডিফায়ার বলে, কোনটাকে কমপ্লিমেন্ট বলে, কিছু জানেন না বুঝেন না, ওকে, না জানেন না বুঝেন মেনে নেওয়া যাচ্ছে, কিন্তু আপনার একটা সেন্সের ব্যাপার আছে, ওকে এই জিনিসটা এরকম, এটা এরকম, এরকম একটা ব্যাপার এভাবে কাজ করে। একটা 40 ওয়ার্ডের সেন্টেন্সকে আমি ভাগ পাঠবো, ওখানে সাবজেক্ট, এখানে ভার্ব, এখানে অবজেক্ট, এই যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহ কাছেন না। তা মুন্না আপনি ভাই, যদি মানে কেমন জানি সারা ভাবে জাস্ট মনে করেন ওটি গেলাম, তাহলে আর কিছু হবে না। সরি। আহ, মুন্না ভাই, এইটাকেই আমরা লেক্সিক্যাল চাঙ্কিং বলছি, যে একটা লম্বা সেন্টেন্সকে কিভাবে ভেঙে ভেঙে ছোট। আমরা কানেকশন একটু প্রবলেম হয়েছিল, আবার ফিরে ফিরে এসেছি। তো মুন্না ভাই, ক্যান ইউ হিয়ার মি? জি, লাউড ওকে, এন্ড ক্লিয়ার। ওকে, ওকে, থ্যাংক ইউ। সো নেক্সট কোয়েশ্চেন টু ইউ, যে স্পিকিং এ কোথায় স্টুডেন্টদের বেশি প্রবলেম হয়, আর কিভাবে সেগুলো কি করা যায়, বা ওভারঅল স্পিকিংটা আমরা আসলে কিভাবে ইমপ্রুভ করব? কারণ স্পিকিং এ আমাদের সেরকম কোনো, উই আর নট এক্সপোজ টু সাচ এনভায়রনমেন্ট যেখানে আমরা স্পিকিংটা প্র্যাকটিস করতে পারি। তো কি করা যেতে পারে? আচ্ছা, স্পিকিং এর ক্ষেত্রে আমাদের কয়েকটা অ্যাসপেক্ট রয়েছে, কয়েকটা দিক রয়েছে। সেটা কি? একটা হচ্ছে ক্যান্ডিডেট ওয়াইজ একটু ফোকাস চলে আসে, যে এক ধরনের ক্যান্ডিডেটের প্রবলেমটা হচ্ছে যে তারা ইংলিশ যদি শুনে বা পড়ে বুঝতেও পারে বা কিছু লিখতেও পারে, তাদের একটা অদ্ভুত আতঙ্ক কাজ করে যে তারা বলতে গেলে তাদের মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। এখন এই জায়গাটার ক্ষেত্রে আসলে প্রবলেমটা কিভাবে কাজ করছে, এই ধরনের ক্যান্ডিডেটদের বিষয়টা হচ্ছে এরকম যে তারা আসলে, আমি বলবো অনেকটা কি নিজের কানের সাথে অ্যাডজাস্টেড হচ্ছে না, অর্থাৎ নিজের যে মুখের সাউন্ডটা সেটা তাদের কানের সাথে অ্যাডজাস্ট করাতে তারা ভয় পাচ্ছে, অ্যাডজাস্ট করাতে পারছে না। যে সে আয়নার সামনে, কারোর সাথে কথা বলা লাগবে না, সে আয়নার সামনে দাঁড়িয়ে সাপোজ বলবে যে আই এম এ কনফিডেন্ট স্পিকার, আই ক্যান স্পিক কনফিডেন্টলি ইন ফ্রন্ট অফ এনি পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, সাপোজ এতটুকু কথা সে বলবে আয়নার সামনে দাঁড়িয়ে। এই জায়গাটাতে তার কাছে একটা অদ্ভুত ভয় কাজ করে যে সেভাবে তার সাউন্ডটা যথেষ্ট এলিগেন্ট না, যথেষ্ট স্টাইলিশ না, যথেষ্ট অ্যাকসেপ্টেবল না, স্ট্যান্ডার্ড না। এই ভয়ে সে হয়তোবা সে কোনো আওয়াজই বের করছে না। আর বাঙালির একটা সমস্যা, কিছু হলেই খালি ভুলকে সবার আগে চিন্তা করে, আমি কিছু বললে বোধহয় ভুল হবে, মানে বলার চেয়ে ভুলের চিন্তাটা বেশি। তো এই ধরনের ক্যান্ডিডেটরা এই সিনড্রোমের মধ্যে ভুগতে ভুগতেই তাদের লাইফটা চলে যায়। আমার একজন পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, আমার এক স্টুডেন্ট, মানে হাজবেন্ড ওয়াইফ, তাদেরকে পড়াতাম প্রাইভেটলি। তো এই দুইজনের মধ্যে হাজবেন্ডের বৈশিষ্ট্য হচ্ছে উনি গ্রামার কিছু পারেন না, কিন্তু উনি স্পিকিং করার সময় চমৎকার আইডিয়া জেনারেশন করতে পারেন এবং ফ্লুয়েন্টলি বলে যেতে পারেন, কিন্তু ওনার গ্রামারের অবস্থা ভয়ঙ্কর খারাপ। ওয়াইফের বৈশিষ্ট্য হচ্ছে ওয়াইফের গ্রামারের সেন্স খুব ভালো, রাইটিং এর গ্রামার খুব ভালো মেনটেন করতে পারেন, আন্ডারস্ট্যান্ডিং অ্যাবিলিটি ভালো। মুন্না ভাই, কিন্তু যদি উনি ভুল যখন না করি, ধানমন্ডিরটা? মোহাম্মদপুর, হ্যাঁ, মোহাম্মদপুরেরটা। জি, ওকে। ওইটা আপনার রেফারেন্সেই ছিল। তো এখন যে ওয়াইফের যে বৈশিষ্ট্যটা ছিল সেটা কি, যে ওয়াইফ হচ্ছে, মানে আমি অ্যাকচুয়াল পরীক্ষার আগের দিনও তার মুখ থেকে আমি আর তার হাজবেন্ড মিলে কথা বের করতে পারছি না। আমরা অনেক কিছু শিখিয়ে দিচ্ছি, অনেক কিছু বলিয়ে দিচ্ছি, উনি সারাক্ষণ একটা কথাই বলতেছে, স্যার আমি কি করব, আমার মাথায় তো কিছুই আসতেছে না। মানে আমি এবং ওনার হাজবেন্ড দুইজনই মারাত্মক, মানে কি বলবো, মানে হতাশ হয়ে গেলাম, অন্যরকম লেভেলের ফ্রাস্ট্রেশন চলে আসলো যে কার পাল্লায় পড়লাম, এত ভয় পায় কেন, মুখ দিয়ে দুই চারটা সাউন্ড বের করবে এতেই সে এত ঘাবড়ে যাচ্ছে, মানে কেমনে হবে। So, সমস্যাটা হলো
এই ফিমেল ক্যান্ডিডেট কিন্তু অ্যাকচুয়াল পরীক্ষায় স্পিকিং এ 5.5 পেয়েছে। আমি বললাম যে আমরা আপনাকে এত ধাক্কাইলাম, এত কিছু শিখাইলাম, আপনি আমাদের সামনে আওয়াজ বের করতে পারলেন না, তো এক্সামিনারের সামনে কিভাবে বললেন? তো কথাটা অনেকটা এরকম যে ওই যে মানে কি বলে না, ঠেলায় পড়লে মানুষজন আসলে মানে মানে দেয়ালে পিঠ থেকে গেলে আর কিছু করার থাকে না, মানুষ তখন বাধ্য হয় তার রেজিস্ট্যান্সটা দেখাতে। তো এক্সামিনারের সামনে উনি পড়ে গিয়েছেন, 10 মিনিটস প্লাস ছিলেন, উনার ইংলিশে কথা বলা ছাড়া উপায় ছিল না, উনি বলেছেন। প্লাস উনার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হয়েছিল যে ওই এক্সামিনারটা খুব ভালো ছিলেন, খুবই ফ্রেন্ডলি ছিলেন, উনাকে খুব এনকারেজ করে গিয়েছেন, যখন উনি কথা বলছেন হাসি মুখে বারবার এনকারেজ করে, এটাতে যথেষ্ট মোটিভেটেড হয়ে উনার যা মনে এসেছে বলে। ওই যে উনার অ্যাডভান্টেজ কি, উনার তো গ্রামার ভালো, তো গ্রামার ভালো হওয়ার কারণে ইন্ডিয়া জেনারেশন যতটুকুই যা থাকুক সেন্সিবল কথাবার্তা হয়েছে, এক্সামিনার তাকে স্কোরটা দিয়ে দিয়েছে। এইটা কিন্তু একটা সিচুয়েশন আমি বললাম। আচ্ছা, এর পরের লেভেলে যদি কথা বলি, অর্থাৎ যাদের কথাবার্তা মুখ দিয়ে বের হয় কিন্তু তাদের সমস্যাটা হচ্ছে তারা একটা ইনডিসিশনে থাকে যে তারা ভালো বলছে নাকি সঠিকটা বলছে কিনা। এদের মুন্না ভাই ক্ষেত্রে একটা যে কোয়েশ্চেন বিষয়টা ছিল এখানে, হচ্ছে উনারা মুন্না ভাই একটা কোয়েশ্চেন ছিল, জি আইএলটিএস এ কি কোনো ভুল জি উত্তর বলে কিছু আছে? তা আমার উত্তরটা ভুল হইতে পারে। এইখানে একটা টেকনিক্যাল কোশ্চেন আছে, সেটা হলো যে আপনাকে কোশ্চেন করেছে মনে করেন জার্নি বাই বোট জাতীয় কোনো একটা। এখন দুইটা বিষয়, একটা হলো আপনি জার্নি বাই প্লেন বললেন, তো এক্সামিনারের কাছে কিছুটা তো লাইক অস্বস্তি হওয়ার সুযোগ রয়েছে, তাই না? আরেকটা হলো আপনি, অথবা আপনি জার্নি নিয়ে কিছু একটা কথা বললেন, জার্নি যে, অথবা আপনি টোটালি উল্টো পাল্টা কোনো অ্যান্সার দিলেন, বাজারে সরিষার তেলের দামের মানে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে গিয়েছে, এরকম কোন প্রসঙ্গ। তো সেই ক্ষেত্রে কিন্তু একটু টেকনিক্যাল ঝামেলা থাকে। কিন্তু কেউ জার্নি বাই টেকনিক্যাল বোটের অ্যান্সার এরর দিতে আছে। যে যদি হুম। জার্নি বাই বোটের অ্যান্সার দিতে যে যদি সে দেখে যে মানে জার্নি বাই বোটেরই চেষ্টা করেছে কিন্তু যথেষ্ট ভালো ইনফরমেশন সে দিতে পারেনি, কন্টেন্ট ভালো ছিল না, সেইটা খুব একটা সমস্যা না। বা তার আইডিয়া জেনারেশনের ঘাটতি ছিল, সে একটু পেঁচিয়ে পুচিয়ে কি জানি এমন ভাবে বলেছে, সে নিজেই স্যাটিসফাইড না। কিন্তু তার যদি ল্যাঙ্গুয়েজের স্কিলটা ভালো হয়, ডেমনস্ট্রেশনটা ভালো হয় স্কিলের, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে সে ভালো কিছু করতে পারছে। আমি একটা উদাহরণ আপনার এই ক্ষেত্রে দিতে পারি। আমাকে আমার একজন টিচার ছিলেন, উনি বলেছিলেন যে উনাকে স্পিকিং এ বোধহয় কোশ্চেন করেছিল লিভিং রুম বর্ণনা দেওয়ার জন্য। তো উনি লিভিং রুম হিসেবে ইয়ে উনার বেডরুমের বর্ণনা দিয়ে এসেছেন। পরে উনার ফ্রেন্ডের সাথে এসে যখন বলছেন যে তোমাকে কি কোশ্চেন করেছিল, বলেছিল আমি লিভিং রুমের কোশ্চেন ছিল। বলে তুমি কি বলছো? আমি বেডরুমের বর্ণনা দিয়ে আসছি। তো তার ফ্রেন্ড বলতেছে হায় হায় তুমি কি করছো, লিভিং রুম মানে তো বেডরুম না। বলে তাহলে কি? বলে লিভিং রুম মানে হচ্ছে ড্রয়িং রুম। বলে হ্যাঁ তাই নাকি, আমি তো এটা জানিই না। কিন্তু ওই স্যার বলছেন আমাদেরকে এরকম ভাবে যে বিলিভ মি, আই স্টিল গট এ ভেরি ইমপ্রেসিভ স্কোর। সো কথাটা হচ্ছে এইখানে যে উনার গ্রামার ভোকাবুলারি এত সুন্দর যে উনি লিভিং রুমে যে এত উল্টো পাল্টা অ্যান্সার দিয়ে ফেলেছেন, তারপরে কিন্তু উনি ভালো স্কোর পেয়েছেন, মানে প্রিজিউমেবলি 8.5 লেভেলের স্কোর সিটিং এ। ওকে, তাহলে মুন্না ভাই আমরা কি বলতে পারি যে হোয়াট এভার দ্য, হ্যালো, হ্যাঁ মুন্না ভাই, তাহলে কি আমরা এটা বলতে পারি যে যে কোনো মডিউলে, সেটা লিসনিং হোক, সেটা স্পিকিং হোক, সেটা রিডিং হোক এবং সেটা রাইটিং হোক, বেসিক গ্রামার, ভোকাবুলারি, দিস আর মাস্ট। am I right or wrong জানতে চাচ্ছিলাম। ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম, ইংলিশ ল্যাঙ্গুয়েজের টেস্টিং। So when you break down the language, what do you find? Mainly two things: words and grammar. Words and rules. Rules means syntax and grammar. Words means vocabulary. এবং তাহলে ওরা আমাদের থেকে এই ভোকাবুলারি এবং গ্রামার চেক করছে। আমরা যখন লিসেনিং রিডিং বলছি, আমাদের চেক করছে মূলত দুইটা জিনিস, গ্রামার এবং ভোকাবুলারি। যখন আমরা রাইটিং স্পিকিং এর কথা বলছি, প্রোডাক্টিভ স্কিলের কথা বলছি, তারা চেক করছে গ্রামার, ভোকাবুলারি এবং আইডিয়া জেনারেশন। আইডিয়া জেনারেশনটা সেন্সিবল আইডিয়া জেনারেশন, এমন না যে মানে মহাকাশ থেকে কোনো আইডিয়া নিয়ে আসতে হবে। আপনার নিজস্ব ফিলিংস তারা জানতে চাচ্ছে। আইডিয়া বলতে আপনার অনুভূতি, আপনার দৃষ্টিভঙ্গি, আপনার অপিনিয়ন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি একটু স্পিকিং এর একটা কথা বাকি ছিল,
আমাদের স্পিকিং এ একটা প্রবলেম আমরা দেখতে পেয়েছি, আমাদের ওই যে যারা সাপোজ 6 মানের একজন ক্যান্ডিডেট 7 পেতে চাচ্ছে, এই ধরনের ক্যান্ডিডেটদের মধ্যে যে প্রবলেম আমরা যেটা পেয়েছি, তাদের বিষয়টা কি, তাদের ধারণা থাকে যে এক্সামিনার কি ইমপ্রেস করতে হবে। ইমপ্রেস করার জন্য তারা কিছু স্পেসিফিক ডিফিকাল্ট ভোকাবুলারি, স্পেসিফিক কিছু এক্সপ্রেশন, স্পেসিফিক কিছু সেন্টেন্স স্ট্রাকচারকে মুখস্থ করে বারবার ওগুলোকে রিপিটেটিভলি ইউজ করার চেষ্টা করে এবং ভাবে এক্সামিনার খুব খুশি হয়ে যাবে। প্রবলেমের জায়গাটা হচ্ছে আমাদের এক্সামিনাররা একেবারে 9 পাওয়া, সব মডিউলে 9 পাওয়া, অথবা তারা ইংলিশে পিএইচডি করা এবং তারা অনেক বেশি কোয়ালিফাইড। এক্সামিনারদের লেভেলকে চিন্তা করা আমাদের পক্ষে সম্ভব না। উনারা, আমি যেহেতু ইন্টারঅ্যাক্ট করেছি এক্সামিনারদের সাথে সরাসরি, উনাদের লেভেল, উনাদের ডেপথ অন্যরকম, এটা বটমলেস। সো উনাদেরকে আসলে ইমপ্রেস করার মতো অ্যাবিলিটি পৃথিবীর কারোই নাই। উনারা ইমপ্রেসড হবেন শুধুমাত্র ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রফেসরদের দ্বারা, পৃথিবীর আর কোনো প্রাণী দ্বারা ওনারা ইমপ্রেসড হবেন না। আমাদের যেটা দেখানো দরকার, আমাদের ডেমনস্ট্রেট করার দরকার যে আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথে ফ্যামিলিয়ারিটিটা ভালো, আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকে কমফোর্টেবলি স্পন্টেনিয়াসলি ইউজ করতে পারি, স্বতঃস্ফূর্তভাবে ইউজ করতে পারি। আমাদের জোর করে একটা আগে থেকে একটা ওয়ার্ড মুখস্থ করে রেখেছি সেটা ইউজ করব, একটা এক্সপ্রেশন ইউজ করে রেখেছি, সাপোজ অন দি আদার হ্যান্ড, যে কোনো মূল্যে অন দি আদার হ্যান্ড ইউজ করতে হবে। এইরকম কথাগুলো যাতে আমাদের মধ্যে যে মানে জেকে না বসে। হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড, এক্সপ্রেশন, ভোকাবুলারি, সেন্টেন্স স্ট্রাকচার ডেফিনেটলি কাজে দিবে, কেন দিবে না, কিন্তু এগুলার ইউজের ক্ষেত্রে যাতে মেকানিক্যাল আমরা সাউন্ড না করি, আমাদের মধ্যে যাতে স্পন্টেনিটি থাকে, স্বতঃস্ফূর্ততা এখানে জরুরি। স্বতঃস্ফূর্ততার এখানে কোনো বিকল্প নেই। আমরা যেটা বলছি যে আমরা এখানে, আমি আমার লাইফে অনেক ক্যান্ডিডেটকে এরকম ঘটনা ঘটেছে, মানে আমি যদি একটু রিকল করি যে অনেক ক্যান্ডিডেটকে আমি স্পিকিং মক টেস্টে 8.5 দিয়েছি, 8.5 দিয়েছে। তো যে বুঝেনি তো, একটা কাউকে মক টেস্ট স্পিকিং 8.5 দিলাম, ব্যাপারটা তো বেশ টাফ। দেখা গিয়েছে আমি নিজেও হয়তো একটু কনফিউশনে ছিলাম বা থাকি যে 8.5 দিয়ে দিলাম, এ কি অ্যাকচুয়াল পরীক্ষায় পাবে তো। এই ক্যান্ডিডেট গুলো দেখা গিয়েছে পরবর্তীতে জানাচ্ছে যে তারা এই ধরনের স্কোর পেয়েছে, অথবা এমন ঘটনা ঘটেছে এই ক্যান্ডিডেটরা আমাকে বলছে যে স্যার অ্যাকচুয়ালি আমি এর আগে পরীক্ষা দিয়েছিলাম, সেখানে এই টাইপের স্কোরই পেয়েছিলাম। মজার ব্যাপারটা দেখেছেন যে এই যে আমরা যেটা করেছি, আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছি যে এই যে কিভাবে 8.5 বা 8টা ডিফাইন্ড হয়, এবং বিলিভ মি এই ধরনের অনেক ক্যান্ডিডেটরা অনেক সময় অনেক মারাত্মক লেভেলের কথাবার্তা বলার চেষ্টা করেনি। স্পিকিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, সবচেয়ে বড় হার্ডেল হচ্ছে আপনি শুরু করে শেষ করতে পারছেন কিনা। The bottom line for speaking is to continue. You are not supposed to stop yourself unless you have been told to do so. আপনাকে থামতে না বললে আপনি এগিয়ে যাচ্ছেন, এটা জরুরি কথা। থ্যাংক ইউ। এবার কোয়েশ্চেন হলো রাইটিং নিয়ে। রাইটিং এ আমাদের দুইটা টাস্ক আছে, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1 এ আমাদের 150 ওয়ার্ডস লিখতে হয়, মিনিমাম 150 ওয়ার্ডস লিখতে হয়। একটা গ্রাফ এন্ড চার্ট আসে, অথবা জিটি মেথড, জিটি মডিউলে আসে আমাদের একটা লেটার। আর টাস্ক 2 তে যেটা আসে সেটা হলো আমাদের এসে আসে। এবং আমরা যতটুকু জানি যে টাস্ক 1 এ 30% নাম্বার ক্যারি করে, মানে 3/1 নাম্বার ক্যারি করে, 1/3 ক্যারি করে টাস্ক 1 এবং টাস্ক 2 তে ক্যারি করে 2/3। সো আমাদের স্টুডেন্টরা কেন বা বাংলাদেশিরা কেন টাস্ক 2 তে ভালো করছে না, বা ওভারঅল রাইটিং এ কেন ভালো করছেন না? ওভারঅল আমি যতগুলো স্কুল লাস্ট 6-7 মাসে আমি দেখেছি সবার ম্যাক্সিমাম 6.5। কেন? এক্ষেত্রে দুটো জিনিস এসেছে। একটা হলো যে এক ধরনের ক্যান্ডিডেট, আমাদের রাইটিং এর ক্ষেত্রে আমাদের অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া কি, জাজমেন্ট মানদণ্ডগুলো কি। টাস্ক 1 এর ক্ষেত্রে আমরা বলছি টাস্ক অ্যাচিভমেন্ট, টাস্ক 2 হলে বলছি টাস্ক রেসপন্স, প্রথম ক্রাইটেরিয়া বা মানদণ্ড। সেকেন্ডটা হচ্ছে কোহেরেন্স কোহেশন, থার্ড হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স অর্থাৎ ভোকাবুলারি, ফোর্থ হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি। আমরা যদি লাস্টের দুইটা নিয়ে শুরু করি, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকিউরেসি, তাহলে আমাকে গ্রামাটিক্যালি অ্যাকুরেট হতে হবে। এই গ্রামাটিক্যাল অ্যাকিউরেসির জায়গাটায় যাদের অনেকদিন ধরেই সমস্যা, আগে থেকেই সমস্যা, তারা যে সাফার করবে এটা তখন কিছু বলার নেই। এখানে আসলে সিম্প্যাথি দেখানো যাবে, কিন্তু এখানে আসলে সলিউশন হচ্ছে অ্যাকুরেসি নিয়ে কাজ করা, অন্য কোনো সলিউশন নেই। গ্রামাটিক্যাল রেঞ্জের ব্যাপারটার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের ক্যান্ডিডেটরা যে গ্রামাটিক্যাল রেঞ্জে যে প্রবলেমটা তারা ফেস করে,
গ্রামাটিক্যাল রেঞ্জে তারা যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে তারা অনেকে এটা সম্পর্কে সচেতন না, তারা যথেষ্ট গ্রামাটিক্যাল রেঞ্জ দেখাতে পারে না, বিভিন্ন রকম সেন্টেন্সের ভ্যারিয়েশন তারা আয়ত্ত করতে পারে না, আর অনেকে আয়ত্ত করতে পারলেও পরীক্ষার হলে পারতেছে না বা পরীক্ষার হলে ভুলভাবে অ্যাপ্লাই করছে, এই প্রবলেমটা দেখা গেল। আচ্ছা, গ্রামাটিক্যাল রেঞ্জ এন্ড অ্যাকুরেসি যাচ্ছে। এরপর ভোকাবুলারির ক্ষেত্রে যেটা হয়েছে যে একদল ক্যান্ডিডেট তো ভোকাবুলারি নিয়ে সচেতন না, তারা ভোকাবুলারি ভ্যারিয়েশনকে ফোকাস করছে না, আর যারা সচেতন তারা আবার অনেক সময় হচ্ছে কি ইটস লাইক ওভার কনসিয়াস হয়ে যাচ্ছে, অর্থাৎ তারা অনেক ওয়ার্ড শিখে কনটেক্সট আউট অফ কনটেক্সট অপ্রাসঙ্গিক ভাবে সেগুলোকে ইউজ করে আসতেছে। আমার একজনকে স্টুডেন্ট ছিল যে লিসেনিং 8 পেয়েছিল, স্পিকিং এ 7.5 পেয়েছিল, রাইটিং এ 5.5 পেয়েছিল, স্পিকিং এ 7.5 পাওয়া সত্ত্বেও। কারণ কি, সে আগে থেকে যে বেশ কিছু ওয়ার্ড মুখস্থ করে গিয়েছিল এগুলোকে উল্টো পাল্টা লিখে দিয়ে আসছিল, যেগুলোর কোনো প্রাসঙ্গিকতা ওই রাইটিং এর সাথে ছিল না। তাহলে এইটা হলো একটা বিষয়। আচ্ছা, তাহলে ভোকাবুলারির ক্ষেত্রে জরুরি কোনটা, কোন কনটেক্সটে কোনটা ফিটিং। এবং সত্য কথা হলো এটা টাফ, এটা একটা আর্টের মতো, এটা সায়েন্স না যে আমাকে এইটা বুঝার জন্য আয়ত্ত করার জন্য প্রচুর লিখতে হচ্ছে, বুঝে শুনে লিখতে হচ্ছে, ওয়ার্ড গুলাকে সচেতন ভাবে কনসিয়াসলি আমাকে অ্যাপ্লাই করে করে দেখতে হচ্ছে কোন জায়গায় কোন ওয়ার্ডটা মোর সুইটেবল, মোর অ্যাপ্লিকেবল। এইটা হলো ভোকাবুলারি রেঞ্জের বিষয়। আর এখানে কিছু টেকনিক্যাল কথাও তো আছে। ওকে, আর থাকতেছে আমাদের যেটা কোহেরেন্স কোহেশন। এই জায়গাটার মধ্যে কোহেশন জিনিসটা কি ছিল, কোহেশন হচ্ছে লিঙ্কিং ওয়ার্ডস। লিঙ্কিং ওয়ার্ডস নিয়ে ওরা কি বলেছে, আইএলটিএস এর অথরিটিরা বলতেছে, এক্সামিনাররা বলছে যে লিঙ্কিং ওয়ার্ড ইউজ করতে হবে, এটা জরুরি, অবশ্যই জরুরি, কিন্তু লিঙ্কিং ওয়ার্ডটা যাতে এমন না হয় যেটার ওভার ইউজ হয়ে যায়। ওরা এর জন্য একটা টার্ম ইউজ করে, ওভার ইউজ, আন্ডার ইউজ। তো কারো ক্ষেত্রে ওভার ইউজ হয়, কারো ক্ষেত্রে একেবারে হয় না, আন্ডার ইউজ। সো মোটামুটি কিছু লিঙ্কিং ওয়ার্ড ইউজ করাটা জরুরি। কোহেশন, কোহেরেন্স ব্যাপারটা খুব ট্রিকি। এইটার জন্য আমি ক্যান্ডিডেটদের একটু কম দোষ দিব, কারণ ক্যান্ডিডেটরা অনেক সময় বুঝে উঠতে পারে না যে আসলে তারা মানে কোহেরেন্স কোনটা, বোধগম্যতা, যে প্যারাগ্রাফিং এক প্যারাগ্রাফ থেকে আরেক প্যারাগ্রাফকে কথা ফলো করা যাচ্ছে কিনা, একটা প্যারাগ্রাফে 4টা সেন্টেন্স লিখলে একটা সেন্টেন্সের পরের সেন্টেন্সটা ফলো করা যাচ্ছে কিনা। এইটা অনেক সময় হয় কি, ক্যান্ডিডেটরা ভাবতেছে যে তারা ঠিকঠাক মতো একটা গোছানো অর্গানাইজড ওয়েতে লিখছে, এক্সামিনারে মনে হচ্ছে সেটা না। এইটার সলিউশন যদি বলেন সেটা হলো যে তাকে আগে থেকে লেখালেখি করে এই জায়গাটাকে এনশিওর করতে হবে যে তার 4টা সেন্টেন্স একটা প্যারাগ্রাফে লিখলে ওই 4টা সেন্টেন্স কি কানেক্টেড, তাদের মধ্যে একটা ইন্টারনাল কানেকশন রয়েছে, থিমেটিক একটা কানেকশন রয়েছে। এইটার ব্যাপারটা তাকে আগে থেকে প্র্যাকটিস করে এটা কন্ট্রোলে নিয়ে আসতে হবে। তো কোহেরেন্স জায়গাটা একটু ট্রিকি, এটা আমরা স্বীকার করছি। ফার্স্ট যে ক্যাটাগরি, টাস্ক অ্যাচিভমেন্ট বা টাস্ক রেসপন্স, রাইটিং টাস্ক 1 এর ক্ষেত্রে, লেটার বা গ্রাফের ক্ষেত্রে আমরা টাস্ক অ্যাচিভমেন্টের যে কথাটা বলছি সেখানে যেটা হচ্ছে তারা কিছু কথা বলে দিচ্ছে, যেমন গ্রাফের ক্ষেত্রে তারা বলে দিয়েছে সামারাইজ দ্য ইনফরমেশন বাই সিলেক্টিং এন্ড রিপোর্টিং দ্য মেইন ফিচার্স এন্ড মেক কম্প্যারিজনস ওয়্যার রেলেভেন্ট। তাহলে প্রবলেমটা কোথায় হচ্ছে, আমাদের ক্যান্ডিডেটরা ইনফরমেশন সামারাইজ করতে যে কোন জায়গায় ফোকাস করতে হবে, কম্প্যারিজনটা কিভাবে করতে হবে, এই জায়গাগুলো আয়ত্ত করতে পারছে না, ধরতে পারছে না। তারা অনেক সময় স্যাম্পল অ্যান্সার পড়েও ডিসিশনটা নিতে পারছে না, তারা স্যাম্পল অ্যান্সার পড়ে ভাবতেছে ওকে বুঝছি, কিন্তু যখন তারা লিখতেছে তাদের লেখার মধ্যে সেই মেইন ফিচার্স ফুটে উঠতেছে না, কম্প্যারিজন ফুটে উঠছে না। এই জিনিসগুলো যতক্ষণ ক্লিয়ারলি না হবে টাস্ক অ্যাচিভমেন্ট এবং কি কোহেরেন্স দুটোতেই তারা ক্ষতিগ্রস্ত হবে। লেটারের ক্ষেত্রে তারা কয়েকটা এরিয়া দিয়ে দিয়ে কয়েকটা পয়েন্ট দিয়ে দেয়, সেই পয়েন্টগুলোকে জাস্টিফাই করার প্রসঙ্গ আসে, প্রাসঙ্গিক কথা বলার প্রসঙ্গ আসে, সেখানে আমাদের ক্যান্ডিডেটরা হয়তো বা কথাকে অন্যদিকে নিয়ে যায়, টেনে নিয়ে যায়। লেটারের সাধারণত টপিক বুঝতে ক্যান্ডিডেটদের সমস্যা হয় না, কিন্তু আমাদের ক্যান্ডিডেটরা লেটারের টপিক গুলাকে জাস্টিফাই করতে পারে না, মানে যেই টপিকটায় কথা বলবে তার থেকে কেন জানি সরে যায়, একটা ডাইগ্রেশন হয় তাদের, এই ডেভিয়েশনটা তাদেরকে যথেষ্ট ঝামেলায় ফেলে দেয়। থ্যাংক ইউ। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে টাস্ক 2 যেটা, সেটার ক্ষেত্রে টাস্ক রেসপন্সে এক্সামিনারদের বক্তব্য হচ্ছে কোশ্চেনে অনেক কিছু থাকে, কোশ্চেনের মধ্যে যতগুলো ওয়ার্ড থাকে প্রত্যেকটা ওয়ার্ডকে জাস্টিফাই করে তারপর সেই অনুযায়ী অ্যান্সার দেওয়া। কিন্তু ক্যান্ডিডেটটা আগে থেকে কিছু আইডিয়া নিয়ে আসে, যে কালচার নিয়ে আমার আগে থেকে যে ধারণা সেগুলাই লিখবো, কিন্তু কোশ্চেন হয়তো কালচারের একটা সুনির্দিষ্ট অ্যাসপেক্টকে ফোকাস করেছিল, সেটা সে মিস করে ফেলেছে। জি, ওকে, থ্যাংক ইউ। মানে টাস্ক অ্যাচিভমেন্ট এবং টাস্ক রেসপন্সের মধ্যে একটা বড় পার্থক্য হয়ে যায়, যে কারণে অ্যাকচুয়ালি নাম্বারটা কমে যায়। এম আই রাইট অর রং? এক্স্যাক্টলি। ওকে,
সো Yeah, right. আমরা সবার জন্য জানাতে চাচ্ছি যে আমার 4 মিনিট আছে। সো বাংলাদেশে প্রথমবারের মতো অনলাইন আইএলটিএস কোর্স, পূর্ণাঙ্গ কোর্স বলবো, এটা কোনো মানে শর্ট কোর্স না, পূর্ণাঙ্গ কোর্স আসতেছে। রাইজাস নেক্সট প্রেজেন্ট করতেছে আপনাদের সামনে 50টা সেশন, 37.5 hours of learning, 25 classes, starts from April 26 থেকে শুরু হয়ে যাবে। সো এইটাই এনরোল করার জন্য আপনারা ফোন করবেন 01707274452। ফিজ অনলি 2,500 টাকা বিকাশ করতে হবে। এটাই পার্সোনাল বিকাশ নাম্বার, যেখানে ক্লাস নিবেন বাংলাদেশের অন্যতম সেরা টিচার রাকিব স্যার, মুন্না স্যার এবং আমি আশিক স্যার তো আছি। সো আমি এই মুহূর্তে ওপেন করছি সবার কাছে, আর লিঙ্কটা তো আগেই দিয়ে দেওয়া আছে, ওই যে আমাদের যে মিটিং আইডি, এই মিটিং আইডিতেই সানডে থেকে শুরু হয়ে যাবে, রেগুলার ক্লাস শুরু হয়ে যাবে 3টার সময়। ওই মিটিং আইডিতে লগ ইন করলেই আপনারা ক্লাসে জয়েন করতে পারবেন। এখন আমি অ্যাকচুয়ালি ওপেন করতেছি ফ্লোর সবার জন্য, যে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ ফিল ফ্রি টু আস্ক। থ্যাংক ইউ। কারো কোনো কোয়েশ্চেন? You can even write in the chat box as well. ওকে, কোনো কোয়েশ্চেন নাই এখন পর্যন্ত। ওকে, থ্যাংক ইউ ফর বেয়ার উইথ আস। আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, বাংলাদেশের প্রথমবারের মতো কোনো অনলাইন ল্যাঙ্গুয়েজ ক্লাব শুরু হতে যাচ্ছে এই রবিবার থেকে। বি দ্য পার্ট অফ দ্য হিস্ট্রি। Rajas Next Online Language Club Royals is going to be started from this Sunday 3 p.m. Meeting ID 890-566-5582. This is Ashik Sir signing off. Thank you all. Assalamu alaikum.